আমরা যদি লিসনিং মডিউলের বেসিক ইনফরমেশন শেয়ার করি বা ডিসকাস করি, তাহলে এখানে লিসনিং মডিউলে কি আছে? এখানে হচ্ছে যে 30 মিনিটস এর অডিও, 30 মিনিটস এর অডিও, 4টা সেকশন, ঠিক আছে, 4টা পার্ট, সেকশন মিন্স পার্ট, 40 কোশ্চেন, 10 মিনিট অ্যান্সার ট্রান্সফার টাইম, ঠিক আছে এটা। এবং এই যে যে ফোর্থ সেকশন, এই ফোর্থ সেকশনের মাঝে ব্রেক আছে, ঠিক আছে। ব্রেক একটা সেকশনে দুই ভাবে, সেকশনের শুরুতে একটা ব্রেক, মাঝে আর একটা ব্রেক, ঠিক আছে। অর্থাৎ একটা সেকশনে 10টা কোশ্চেন, তো শুরুতে হচ্ছে যে আপনি 30 সেকেন্ডের ব্রেক পাবেন, দেন এটার পরে 5 আর 6 পর্যন্ত যাওয়ার পর আপনার হচ্ছে যে আর একটা ব্রেক হবে 30 সেকেন্ডের, ঠিক আছে। এভাবে হচ্ছে যে পার্ট 3 পর্যন্ত ব্রেক। পার্ট 4-এ গিয়ে অন এ সিঙ্গেল গো দে উইল প্লে 7 মিনিট or 8 মিনিট অডিও ফর ইউ, and you have to answer 10 question in a single look। অর্থাৎ এর মাঝে কোনো বিরতি থাকবে না পার্ট 4-এ। এখানে এটা 4টা মডিউল, সবার রিডিং এবং সরি জিটি এবং একাডেমিক সবার জন্য সেম হয় লিসেনিংটা, ঠিক আছে। 4টা সেকশন মিনস 4টা পার্ট, এই যে এখানে দেখেন 4টা পার্ট। পার্ট 1-এ সাধারণত আমাদের 2জন স্পিকার থাকে। পার্ট 2-তে সাধারণত একজন মনোলগ স্পিকার থাকে। পার্ট 3-তে স্পিকারের সংখ্যা 2 to 4, 2 to 4, অর্থাৎ এখানে 2 থেকে 4 জনের মধ্যে যে কোনোটাই হইতে পারে। এন্ড পার্ট 4 মনোলগ স্পিকার, ঠিক আছে। এর মধ্যে প্রথম দুইটা যে টপিক আসে, এটা হচ্ছে আমাদের সোশ্যাল কনটেক্স, অর্থাৎ এখানে যে আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশন বা টপিক গুলা থাকে, এরকম টপিক গুলা এই দুইটা মডিউলে থাকে, ঠিক আছে। এই দুইটা পার্টে থাকে। এবং পার্ট 3 and 4 হচ্ছে একাডেমিক রিলেটেড টপিক থাকে। টপিক টপিক নিয়ে কথা বলতেছি কেন? কারণ হচ্ছে যে এই টপিকটা বোঝা গুরুত্বপূর্ণ। কেন? আমরা যখন লিসনিং করি, টপিকটার দিকে ফোকাস করি না, অধিকাংশই টপিক অডিও চলতেছে, কোশ্চেন সলভ করার চেষ্টা করি। কিন্তু টপিকটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরেন হচ্ছে যে আপনি একটা ফর্ম কমপ্লিশন করবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করবেন, এবং এটা কনটেক্সট কি হচ্ছে যে আপনি একটা ট্যুর বুক করবেন, ট্যুর বুক করবেন। ধরুন আপনারা এরকম ফোন কল জীবনে প্রচুর শুনছেন, যে একটা ফর্ম ফিল আপ করতে কি কি থাকে, এখানে নাম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ফোন নম্বর থাকতে পারে, পোস্ট কোড থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, ঠিক আছে, রেফারেন্স থাকতে পারে। অর্থাৎ আপনি যে টপিকটা, এই টপিকের উপর ফোকাস করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ যখন কোশ্চেন সলভ করি, আমরা এই টপিকটা কি সেটার দিকে ফোকাস করি না। এখন আমরা আমরা তো জাস্ট হচ্ছে কোশ্চেন সলভ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি না। আপনার যদি বুঝতে হয়, কনটেক্সটটা বুঝতে হবে। কারণ এটা কনটেক্সে কি কি টপিক থাকতে পারে এটা আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারেন, এবং কোশ্চেনের অ্যান্সার কি হইতে পারে আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারেন। সো অবশ্যই কনটেক্সট গুলার উপর ফোকাস করতে হবে, অর্থাৎ টপিকটা কি, ঠিক আছে, যে মডিউলেরই হোক সেটা টপিক কি, ঠিক আছে। এই জন্য এখানে হচ্ছে যে 4টা পার্টে কনটেক্সট, একটা প্রথম দুইটা সোশ্যাল এন্ড পরের দুইটা একাডেমিক রিলেটেড, ঠিক আছে। 30 মিনিটস অডিও, 10 মিনিটস অ্যান্সার ট্রান্সফার টাইম, এটা হচ্ছে
আইওপির জন্য। আইওপি মিন্স হচ্ছে আইএলস অন পেপার বেসড, ঠিক আছে। এটার জন্য হচ্ছে যে এই রুলস, কিন্তু সিডি বেস আইএলস, কম্পিউটার ডেলিভার যে ফরম্যাট, সেটার জন্য এই যে এডিশনাল 10 মিনিটস পাবেন না। আপনাকে জাস্ট অ্যান্সার গুলা চেক করার জন্য 2 মিনিটস টাইম প্রোভাইড করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনারা যারা পেপার বেসড এক্সাম দিবেন, তারা বাসায় অ্যান্সার শিট প্রিন্ট করে রাখবেন, ওইটার উপর প্র্যাকটিস করবেন। এতে হবে কি, পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার শিট দেখলে আপনার যাতে হচ্ছে যে নিউ কিছু মনে না হয়, ঠিক আছে। অনেকে তো নার্ভাসনেস কাজ করে এক্সাম হলে, সো আপনি যদি একটা কালারফুল অ্যান্সার শিট প্রিন্ট করে আনেন, আমি দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে নিবেন, তখন ওইটা আর এক্সাম ডেতে আপনার কাছে নতুন কিছু মনে হবে না, ঠিক আছে। সেটা লিসেনিং হোক, রিডিং হোক, রাইটিং হোক, আপনি হচ্ছে যে যদি পেপার বেসড এক্সাম দেন, এই অ্যান্সার শিট আছে প্রত্যেকটার জন্য। লিসেনিং এর অ্যান্সার শিট, রিডিং এর অ্যান্সার শিট, তারপরে হচ্ছে যে রাইটিং টাস্ক 1 এর অ্যান্সার শিট, রাইটিং টাস্ক 2 এর অ্যান্সার শিট, এগুলা প্রিন্ট করে রাখবেন। এতে কি হবে, এটার সাথে হচ্ছে যে আপনি পরিচিত হয়ে যাবেন, ফ্যামিলিয়ার উইথ ইট, এন্ড হুইচ ইউ, এটা যখন আপনি পরিচিত হয়ে যাবেন এক্সাম হলে, আপনাকে এটা আর প্রবলেম করবে না। অনেকেই নার্ভাসনেস এর কারণে এটা হয় যে এক্সাম হল এটা অনেক কঠিন জায়গা, নার্ভাসনেস কাজ করতে পারে। সো এটার জন্য আপনারা এই প্রিন্ট করে রাখবেন, ঠিক আছে। এরপরে যে জিনিস সেটা হচ্ছে যে আপনার লিসেনিং এর যে অডিও, সেটা একবারই প্লে হবে, দ্বিতীয়বার প্লে হবে না। এটা কাটা পেন ইউজ করতে হবে, অনলি পেন। এটার আগের ডকুমেন্টস তো, এই জন্য আপনার অ্যান্সার পেন দিয়ে লিখতে হবে। স্কোরিং কিভাবে ক্যালকুলেট করা হয় এটা তো জানেন সবাই, লিসেনিং এ কয়টা হলে কত, জানেন না? 39 to 49 ব্যান্ড, 38, 37, 8.5, এই স্কোরিং তো জানেনই, এখানে কোনো নেগেটিভ মার্কস নাই। সো আপনাকে অ্যান্সার গেস করে হলো 40টা অ্যান্সার করে আসতে হবে। দেন হচ্ছে যে ক্যাপস, ক্যাপস ক্যাপস ইউজের রুলস, যেটা ক্যাপিটাল আর লোয়ার কেস, এটা হচ্ছে যে আপনি যে কোনো একটা লিখতে পারেন, ঠিক আছে। অর্থাৎ যদি ক্যাপিটাল ইউজ করেন, তাহলে পুরা ওয়ার্ড ক্যাপিটালে লেখার চেষ্টা করবে। লোয়ার কেস ইউজ করলে সবগুলাই লোয়ার কেস ইউজ করবেন। তবে যে সব জায়গায় ক্যাপস ইউজের নিয়ম আছে, যেমন অ্যাড্রেস, ডে নেমস, প্রপার নাউনের পূর্বে আপনি শুধু একটা লেটার, প্রথম স্টার্টিং লেটারটা ক্যাপস ইউজ করবেন, ঠিক আছে। মানে ভাই, আমি যদি অন্য কোনো গ্যাপস গুলার মধ্যে আমার উত্তরটা প্রথম অক্ষরটা এরকম ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে পারবো না, আমি না পুরাটাই। না, পুরাটাই হচ্ছে যে আপনি স্মলে লিখবেন, ঠিক আচ্ছা। আছে। ও। আপনার আর একটা, মানে নাম টাম বা ওগুলার ক্ষেত্রে তখন ফার্স্ট হ্যাঁ, যেটা। তখন একটা লেটার হচ্ছে যে আপনি ক্যাপিটালে লিখবেন, লাইক হচ্ছে যে আপনার একটা অ্যান্সার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে যদি ক্যাপস ইউজ করে লিখেন, সবকটা লেটার ক্যাপসে ইউজ করেন। আর যদি হচ্ছে যে স্মল লোয়ার কেস ইউজ করেন, সবগুলাই লোয়ার কেস ইউজ করেন। এটার প্রথমটা আপনার আইটা বড় হাতের দিয়ে লাগবে না, ঠিক আছে। কোথায় ক্যাপস লিখবেন এরকম যে আইটা বড় হাতে, সেটা হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাড্রেসের সময় ক্যাপস সবগুলা ইউজ করেন, অ্যাড্রেস নোট করতে বলে, ঠিক আছে, ওর সময় আপনি ক্যাপস ইউজ করেন।
আবার অনেকে করে কি দুই দুই চারটা লোয়ার কেস ইউজ করে, দুই চারটা আপার কেস ইউজ করে। তো এটা করেন না। জাস্ট যেটাই যেটাই হচ্ছে যে আপনার ক্যাপিটাল ইউজ করা লাগবে, ক্যাপিটাল ইউজের রুলস কি, সব যে প্রপার নাউনের পূর্বে সব সময় ক্যাপস, এরপরে ডে, মান্থ, এগুলার নামের পূর্বে, সিঙ্গেল জিনিসের নামের পূর্বে, ঠিক আছে, এগুলার সাথে অর্গানাইজেশনের নামের পূর্বে, ঠিক আছে, এখানে ক্যাপস ইউজ করতে হয়। তো এই কয়টা বাদে বাকি সবগুলা লোয়ার কেস ইউজ করেন। এরপরে হচ্ছে যে কোশ্চেন চেঞ্জ হইলে আপনার প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা ইনস্ট্রাকশন থাকে, ইনস্ট্রাকশনটা আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটার ইনস্ট্রাকশনটা তো আপনারা অলরেডি অনেকেই জানেন, তারপরেও আমি এক্সপ্লেইন করি যে নো মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার, অর্থাৎ এখানের পসিবল অ্যান্সার, এইটার মধ্যে সবগুলাই পসিবল অ্যান্সার, চারটাই পসিবল অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এখানে বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস এ নাম্বার। তো আপনার সর্বোচ্চ অ্যান্সার হবে কি, দুইটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার। সর্বোচ্চ অ্যান্সার মানে দুইটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার। আপনার অ্যান্সার দুইটা ওয়ার্ড হইতে পারে, এটা কন্ডিশন ফিল আপ করতে হয়েছে। আপনার অ্যান্সার এ নাম্বার, একটা নাম্বার হইতে পারে কিন্তু দুইটা নাম্বার হবে না, কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিয়ে আছে এ নাম্বার, অর্থাৎ আপনার এখানে একটা নাম্বার অ্যান্সার হইতে পারে, দুইটা নাম্বার কখনো অ্যান্সার হবে না। এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস মিনস হচ্ছে যে দুইটা শব্দের বেশি ইউজ করতে পারবেন না, কিন্তু এর কম মানে আপনার সিঙ্গেল ওয়ার্ডও হচ্ছে যে আপনার অ্যান্সার হিসেবে হতে পারে, ঠিক আছে। ইনস্ট্রাকশন গুলা দেখবেন যে ইনস্ট্রাকশন কি বলে, ঠিক আছে। এছাড়া হচ্ছে যে অনেকেই গ্রামার পারফেক্ট করতে যায়, যেমন হচ্ছে প্রিপোজিশন ইউজ করতে যায় বা আর্টিকেল ডিটারমাইনার অ্যাড করতে চায়, এটা করা যাবে না নিজে থেকে। যেটা শুনবেন সেটাই হচ্ছে অ্যান্সার করবেন, ঠিক আছে। যেটা অ্যান্সার ধরবেন ওইটাই, ওইটা গ্রামার কারেক্ট করতে যাবেন না। যেমন হসপিটালের আগে হচ্ছে যে অনেকেই ইন দা হসপিটাল বসায় দেয়, তো এটা বসানো যাবে না। আর্টিকেল, প্রিপোজিশন এগুলা ইউজ করা যাবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে যে প্রত্যেকটা নাম্বার কাউন্ট করা হবে আপনার। এটা এ হলিডে, ঠিক আছে, এ হলিডে কিন্তু একটা ওয়ার্ড না, এটা দুইটা ওয়ার্ড, ঠিক আছে। এ একটা ওয়ার্ড, হলিডে একটা ওয়ার্ড। সো যখন ইউজ করবেন সেটা সচেতন ভাবে ইনস্ট্রাকশন দেখে ইউজ করবেন যে এটা কয়টা ওয়ার্ডকে অ্যান্সার করতে বলছে। দেন হচ্ছে যে আপনার স্পেলিং, আমাদের প্লুরাল ফর্মে এবং স্পেলিং এ ভুল হয়। যদি আপনি এস বাই এস প্লুরাল শুনছেন, অ্যাড করতে পারেননি, তাহলে ওই অ্যান্সার রিজেক্টেড হয়ে যাবে, ওই অ্যান্সার কাউন্ট হবে না। আপনার স্পেলিং এরর হয়েছে, ওইটাও আপনার রং অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। সো স্পেলিং ইজ ইম্পর্টেন্ট। মানে স্পেলিং এর যাদের প্রবলেম আছে তারা ওই যে 1200 ওয়ার্ড আর 1700 ওয়ার্ড ওই বানানগুলা লিখে ফেলবেন, ঠিক আছে। আপনার হচ্ছে কি বলছে, এটা কি, আপনার অপশনের দিকে তাকাইতে হবে। অর্থাৎ আপনাকে যদি হচ্ছে যে স্পেশালি হচ্ছে যে এটা ফলো চার্টের ক্ষেত্রে হয়, ফলো চার্টের ক্ষেত্রে যদি এবিসি লিখা লাগে তাহলে এবিসি আপনি লিখবেন। আর যদি হচ্ছে ইনস্ট্রাকশন বলে ওয়ার্ড পিক করতে, তাহলে আপনি ওয়ার্ড পিক করবেন, ঠিক আছে। সো অ্যান্সার যখন করবেন তখন হচ্ছে যে
ইনস্ট্রাকশনটা একটু দেখে নিবেন যে আপনাকে ওয়ার্ড অ্যান্সার করতে বলতেছে নাকি লেটার অ্যান্সার করতে বলতেছে। ঠিক আছে, সো এটা একটু দেখে নিবেন। এখানে লিসনিং এ 9 ধরনের কোশ্চেন হয়। সব ধরনের কোশ্চেন হচ্ছে যে আমরা শিখাবো, আলাদা আলাদা করেই দেখাবো। এর মধ্যে গ্যাপ ফিলিং নামে, গ্যাপ ফিলিং বিভিন্ন নামে 6 ধরনের আসে। ঠিক আছে, গ্যাপ ফিলিং বিভিন্ন নামে 6 ধরনের গ্যাপ ফিলিং আসে। ঠিক আছে, এছাড়া আসছে এমসিকিউ, বক্স ম্যাচিং, ম্যাপ। ভিন্ন কোশ্চেন হচ্ছে গ্যাপ বাদে, কোশ্চেন হচ্ছে যে এমসিকিউ, ম্যাপ, তারপরে বক্স ম্যাচিং, বক্স ম্যাচিং, ডায়াগ্রাম লেভেলিং, ডায়াগ্রাম লেভেলিং, ফলো চার্ট উইথ গিভেন ওয়ার্ড। ফলো চার্ট দুই ভাবে আসে, একটা হচ্ছে উইদাউট ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড দেয়া থাকে না, আপনাকে ডিরেক্ট অডিও থেকে অ্যান্সার করা লাগে, অ্যান্সার করা লাগে। আর আরেক ধরনের ফলো চার্ট থাকে, যেটাই হচ্ছে যে আমাদের ওয়ার্ড গিভেন দেয়া থাকে এরকম বক্সে, ওখানে এবিসি থাকে, এবিসি অ্যান্সার হয়। ঠিক আছে, এই যে 4 ধরনের কোশ্চেন ব্যতীত বাকি সব ধরনের কোশ্চেন হচ্ছে গ্যাপ ফিল আপ। গ্যাপ ফিল আপ মিনস হচ্ছে যে এই যে নোট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, এগুলা, এই যে 1 2 3 4 5, 5 ধরনের গ্যাপ এভাবে আসে। ঠিক আছে, এটাও ফলো চার্ট কমপ্লিশন, এটাও গ্যাপ। তাহলে 6 ধরনের গ্যাপ আসে। বাকি আমাদের লিসেনিং এর কোশ্চেন কি কি থাকে? এমসিকিউ, এমসিকিউ, বক্স ম্যাচিং, বক্স ম্যাচিং, ম্যাপ, ম্যাপ, এই তিনটাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই যে ডায়াগ্রাম লেভেলিং, ডায়াগ্রাম লেভেলিং। এই 4টা কোশ্চেন হচ্ছে যে আপনার ভিন্ন। বাকি যে কোশ্চেন গুলা, এগুলা কোশ্চেন অ্যান্সার করার টেকনিক সেম, অলমোস্ট সেম। এই যে যে সেন্টেন্স কমপ্লিশন, টেবিল, ফর্ম, নোট, ফলো চার্ট, এগুলার অ্যান্সার করার টেকনিক সেম। ঠিক আছে, আর এই যে যে শর্ট কোশ্চেন অ্যান্সার, এটা কেমব্রিজ 7-এর পরে আর আসে নাই। ঠিক আছে, এই তাহলে আমাদের এই যে যে কোশ্চেন গুলা গ্যাপ ফিলিং, এই কোশ্চেন গুলা আলাদাভাবে শিখবো না। ঠিক আছে, কোশ্চেন গুলা আলাদাভাবে শিখবো না, এই কোশ্চেন গুলা একসাথে শিখবো। ঠিক আছে, নাম কি, কমন নাম যদি হয় এটার হচ্ছে গ্যাপ ফিলিং কোশ্চেন। ঠিক আছে, একসাথে 6টা কোশ্চেনের অ্যান্সার করা শিখবো, যাতে হচ্ছে যে আপনাকে বারবার না শিখা লাগে। ঠিক আছে, কেন? এটা যে কোনো পার্টে আসতে পারে। অনেকেই হচ্ছে যে ধরে যে এটা আপনার জাস্ট পার্ট 1 আর পার্ট 4-এ গ্যাপ ফিলিং আসে, 4-এ এটা এক্সচেঞ্জ করতে পারে। ঠিক আছে, যে কোনো পাশে এক্সচেঞ্জ করতে পারে, সো আমাদের সব ব্যাপারে টেকেল দিতে হবে। সাধারণত পার্ট 2 and 3-তে কি কি কোশ্চেন হয়? ম্যাপ থাকে, ম্যাপ, এমসিকিউ, এমসিকিউ, বক্স ম্যাচিং আর ফলো চার্ট। এই 4 ধরনের কোশ্চেন এই দুইটা মডিউল, দুইটা পার্টে থাকে। এখন আপনি যখন শিখবেন তখন কিভাবে শিখবেন? আপনি যদি ডিটারমাইন থাকেন বা এক্সপেক্ট করে রাখেন আমাকে
1 থেকে 10-এ শুধু গ্যাপই দেবে। এটা আপনার মাথায় গেঁথে রাখলেন। এক্সাম ডেতে আপনার কপাল খারাপ, এখানে হচ্ছে যে 5টা এমসিকিউ দিয়ে দিতে পারে। এরকম কোশ্চেন আসে, গত মাসেও একবার হয়েছে। তো তখন কি আপনি পরীক্ষা দিবেন না? অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। সো আমরা এই লিসেনিং এর ইমপ্রুভমেন্ট করব কিভাবে? কোশ্চেন ধরে, সে যে যে পার্টেই আসুক, আমরা যাতে সলভ করতে পারি। ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম না হয়। কারণ এই লিসেনিং এ ইমপ্রুভ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট মিনস হচ্ছে যে আপনি পার্ট 1 আগে পারফেক্ট করবেন, পার্ট 1-এর 10টায় 10টা কারেক্ট করার চেষ্টা করবেন। দেন আপনি হচ্ছে পার্ট 2-তে 10টায় 9টা কারেক্ট করার চেষ্টা করবেন। দেন পার্ট 3-তে আপনি 10টায় 7টা কারেক্ট করার চেষ্টা করবেন লিস্ট। এন্ড পার্ট ফোরে গিয়ে আপনি পার্ট 4-এ গিয়ে আবার 9টা কারেক্ট করার চেষ্টা করবেন। 10টাই করা উচিত, কিন্তু জাস্ট বলতেছি। সো এটা হচ্ছে একটা টেকনিক যে আপনি পার্ট বাই পার্ট কোশ্চেন সলভ করতেছেন, এবং ওই পার্টে যতক্ষণ না আপনার ইমপ্রুভ আপনি চোখে দেখতেছেন, ততক্ষণ হচ্ছে যে আপনি ওই পার্টগুলা উপর প্র্যাকটিস করতে থাকেন। এবং প্র্যাকটিসের সময় আপনি যে ভুলগুলা করতেছেন, ওই ভুলগুলা অ্যানালাইসিস করেন যে আমি এই পার্টে এই কোশ্চেনটা মিস করছি, কেন মিস করছি। অডিও স্ক্রিপ্টটা বের করে অডিওটাকে আবার প্লে করে ধরেন যে কেন আপনার এই মিসটা হয়েছে। ঠিক আছে। এর সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি কোশ্চেন বাই কোশ্চেন, কোশ্চেন ধরে ধরে আপনি ইমপ্রুভ করতে পারেন। যদি কিভাবে হয়, কোন কোন পার্টে আসলো কোশ্চেন, সেটা দেখার বিষয় না। আপনি হচ্ছে কোশ্চেনের টাইপ ধরে ধরে ইমপ্রুভ করবেন। লাইক হচ্ছে যে আপনি প্রথমে গ্যাপ ফিলিং কোশ্চেন ধরলেন। গ্যাপ ফিলিং কোশ্চেনে 2টা সেকশনে 20টায় 20টা কারেক্ট না করা পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে থাকলেন। এখন এটা আর হচ্ছে যে 2টা ভাগে হয়। এটা ফার্স্ট অন গ্যাপে হচ্ছে যে 1 to 10-এর যে গ্যাপ, এই 1 to 10-এর গ্যাপ গুলা অটোমেটিক্যালি 10টায় 10টা হয়ে যায়। ভুল হওয়ার কোনো চান্স নাই এখানে। এখানে কারো ভুল হলে তাকে আছড়ায় মারা হবে। এখানে 10টায় 10টাই হইতে হবে। আর গ্যাপ থাকে হচ্ছে পার্ট ফোরে 10টা। মানে এটা হচ্ছে যে 90%-এর গল্প, যে এই 2টা পার্টে 10টা 10টা গ্যাপ আসবে। এখন এটা 100% না, এক্সাম ডেতে চেঞ্জ হইতে পারে কোশ্চেন। সো এখানে হচ্ছে যে এমসিকিউ এর সাথে 5টা গ্যাপ রাখতে পারে। পার্ট 2-তে আবার হচ্ছে যে বক্স ম্যাচিং এর সাথে 5টা গ্যাপ রাখতে পারে। ঠিক আছে। এটা এখন আপনি যদি এমসিকিউ সলভিং এ এক্সপার্ট হন, সে কোন পার্টে আসলো সেটা দেখার বিষয় না। আপনি এমসিকিউ করার টেকনিকটা ভালো করে জানেন, বা এমসিকিউতে আপনি বস, সেটা হচ্ছে দেখার বিষয়। কোন পার্টে কিভাবে আসলো এটা দেখার বিষয় না। বুঝতে পারছেন? এটা যে চিরন্তন ধারণা রাখবেন যে কেমব্রিজে এইভাবে আসছে, ওইভাবেই পরীক্ষায় দিবে, এরকম না। কেমব্রিজের থেকে একটু চেঞ্জ হয়। সো এই চেঞ্জটা আপনাকে মক টেস্ট যখন নেওয়া হবে, তখন এই চেঞ্জেসটা আপনি দেখবেন যে মকে কিভাবে কোশ্চেন। আমার মকে ফার্স্ট পার্টের থেকেই হচ্ছে যে এমসিকিউ, আমার মকগুলা শুরুই করি দেখা গেল এমসিকিউ, এবং বেশি থাকে এমসিকিউ। কেন? কারণ হচ্ছে এমসিকিউতে স্টুডেন্ট গুলা একটু দুর্বল থাকে, এই জন্য মকেও এমসিকিউ করে, যাতে কনফিডেন্স লেভেল ইনক্রিজ করে।
কে কোশ্চেন লিখছেন? ভাইয়া মকের যে লিসনিং টেস্টটা এটা আর ক্যামব্রিজের যেই টেস্ট এটা তো পুরো ডিফারেন্ট হয়। তো মকে তো কম পাই, আর ক্যামব্রিজ করলে তো ভাইয়া ওইটা ওইখানে দেখা যায় যে মোটামুটি হয়। কিন্তু মক টেস্টের সময় যে লিসনিং হয় ওইখানে মানে দেখা যাচ্ছে যে আমি ধরতেই পারছি না। আর স্পেলিং মিস্টেক্স এগুলো এগুলা তো যার হবে হবে সব জায়গায় হবে। কিন্তু কোয়েশ্চেন টাইপের আমি দেখলাম যে অনেক পার্থক্য আছে ভাইয়া, এটা কি, এটা নিয়ে কি বলবেন আপনি? এটা নিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রিপারেশন যত কঠিন নিবেন তত ভালো। আপনি দুর্বল প্রিপারেশন নিয়ে গেলেন, কোশ্চেন একটু হার্ড হয়েছে, আপনি বিছানা ছাড়া শুয়ে পড়ছেন। ঠিক আছে, জন্য মকের কোশ্চেন গুলা কঠিন করা হয়। এবং মেইন এক্সামটা কেমন হয়, মেইন এক্সামের হার্ডনেস, ডিফিকাল্টিনেস হচ্ছে যে কেমব্রিজ +-5, +5, কেমব্রিজ থেকে 5 থেকে 10% হার্ড। কেমব্রিজের যে কোশ্চেন এর থেকে 10% হার্ড। আর মকের যে কোশ্চেন এর থেকে হচ্ছে 10% ইজি। ঠিক আছে, এই জন্য মকে সবসময় হার্ড কোশ্চেন, ইভেন মকের অডিওর স্পিড আপ করা থাকে। ঠিক আছে, এবং যখন আপনি হচ্ছে যে সব কোশ্চেন গুলা সলভ করা শিখে যাবেন, অর্থাৎ সব কোশ্চেন গুলা শিখে ফেলছেন, তখন আপনি প্র্যাকটিস গুলা করবেন কিভাবে, তখন অডিওর স্পিড আপ করে প্র্যাকটিস করবেন। অর্থাৎ অডিওর স্পিড তখন 2x মোড দিয়ে হচ্ছে যে প্লে করবেন। কেন? কারণ হচ্ছে যে এক্সাম হলে মনে হয় রিলেটিভিটির কারণে যে অডিও দ্রুত চলে যাচ্ছে, কিন্তু আসলে না, অডিওর স্পিড সেম থাকে। আপনার ওই রিলেটিভিটির কারণে মনে হয় যে দ্রুত চলে যাচ্ছে। এখন এই দ্রুত যাতে না যায়, এখন থেকে যত মুভি দেখেন, যত লিসনিং করেন, সেখানে হচ্ছে যে আপনি 2x মোডে স্পিড রাখবেন। এখন শুরুতেই 2x মোডে রাখবেন না, আপনি তো লিসেনিং করা শুরু করছেন মাত্র। আপনি হচ্ছে যে এটা একটা সব কোশ্চেনের পারফেকশন আনছেন, মোটামুটি সব কোশ্চেন ভালোভাবে বুঝতেছেন, করতে পারতেছেন, এটা একটা লেভেলে চলে গেছে, দেন আপ দা স্পিড। ঠিক আছে, এটা তখন স্পিড আপ করে দেন। স্পিড আপ করে করলে হচ্ছে যে দেখবেন যে আপনার কোশ্চেন হওয়ার চান্সেস একটু কমে গেছে। প্রথম কয়েকদিন, প্রথম 4-5 দিন আপনার আগে 30টা করে হইতো বা 32টা করে হইতো, স্পিড আপ করে দিছেন, এটা নেমে 25-26-এ গেছে। ভয় পাওয়ার কিছু নাই, আপনি ওই স্পিড আপেই চলেন, 2x মোডেই চলেন। 5 থেকে 7 দিন পরে আপনি এই স্পিডের সাথে খাপ খাওয়াবেন, মানে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন এটার সাথে, এবং এটাই আপনি ইউজ টু হয়ে যাবেন। তখন এই যে যে কেমব্রিজের যে অডিওর স্পিড, ওইটা আপনার কাছে বাচ্চা মনে হবে, মনে হবে স্লো। এবং তখন আপনি ইজিলি ওদের ওয়ার্ড বাই ওয়ার্ড, ইভেন প্রিপোজিশন এন্ড আর্টিকেল আপনি ধরতে পারবেন। ঠিক আছে, যেমন আমি অলওয়েজ মুভি দেখি 2x মোডে সব সময়, ইভেন মাঝে মাঝে গানও শুনি 2x মোডে। এখন গান তো আর হচ্ছে যে 2x মোডে শুনে না কেউ, তারপরেও আমি হচ্ছে যে হিউজ লেভেলের সাউন্ড দিয়ে হচ্ছে 2x মোডে গান শুনি, এটা হচ্ছে ব্রেনের এক্সারসাইজ করি। তো এভাবে কখন আপনি স্পিডটা আপ করবেন, যখন আপনি হচ্ছে যে কোশ্চেন সম্বন্ধে ধারণা হয়ে যাচ্ছে, কোশ্চেনে হচ্ছে যে আপনার মোটামুটি ভালো একটা কমান্ড আসছে, সলভ করতে পারতেছেন যে কোনো কোশ্চেন, অলমোস্ট 80-90% পারফেকশন চলে আসছে, দেন গিয়ার আপ। এখন গিয়ার আপ করলে হচ্ছে যে আপনার কোশ্চেন কিছু কমবে কয়েকদিন, কিন্তু এই কয়েকদিন পরে আপনার এই যে যে 30 হইতো, আবার সেটা 35-এ চলে যাবে।
এই স্পিড আপ অবস্থায়, কারণ আপনি তখন এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। এগুলা হচ্ছে পার্সোনাল সাজেশন, ঠিক আছে? কেউ ফলো করতে পারেন, নাও পারেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে যে আমাদের আননেসেসারি অডিও টকিং থাকে, স্পেশালি পার্ট 1 অ্যান্ড পার্ট 4। এই দুইটা পার্টে আমাদের কিছু আননেসেসারি অডিও প্লে হয় আপনার মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন ডাইভার্ট করার জন্য, ঠিক আছে? যাতে আপনি হচ্ছে যে কোশ্চেন থেকে একটু অন্যদিকে মনোযোগ দেন বা চিন্তা করেন। এজন্য হচ্ছে যে স্পেশালি এই কাজটা করা হয় পার্ট 4-এ, কিন্তু আপনাকে মাইন্ড ডাইভার্ট করা যাবে না, আপনার মনোযোগ ধরে রাখতে হবে। এই লিসনিং এর ক্ষেত্রে অধিকাংশ প্রবলেম হয় অধিকাংশের যে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। এখন কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য আপনাকে প্রচুর অডিও শোনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং ট্রান্সক্রাইব করতে হবে। আপনারা কম ট্রান্সক্রাইব করছেন, ঠিক আছে? আপনারা রিসেন্টলি হোম টাস্ক দেননি না অধিকাংশ, ঠিক আছে? তো এটার ফল খারাপ হবে। আপনি লিসেনিং যখন করবেন তখন কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবেন না ফুল 40টা কোশ্চেনের জন্য। দেখবেন যে কিছু কোশ্চেন চলে যাবে। কেন চলে যাবে? ধরতে পারবেন না, কারণ মনোযোগ সরে গেছিল। কিন্তু আপনি যখন ট্রান্সক্রাইব করবেন, আপনার ব্রেইন এটা অডিও সেন্সিটিভ হয়ে যাবে। অডিও সেন্সিটিভ হবে, অডিও সেন্সিটিভ হবে, তখন এই অডিওর প্রতি আপনার ব্রেইন বেশি মনোযোগ দিবে। কেন? আপনি ওইটা শুনে ওকে দিয়ে লিখাচ্ছেন, ভুল ভুল হইলে ওকে আবার শোনাই লিখাচ্ছেন, মানে ও পানিশমেন্ট পাচ্ছে ব্রেইনটা। সো এই জন্য একবার শুনেই ও মনে রাখার চেষ্টা করে এবং অ্যালার্ট হয়ে যায় নিউরন গুলা, যে একবার শুনেই আমি লিখা লাগবে। তো এই জন্য হচ্ছে ট্রান্সক্রাইবিং বেস্ট অ্যাপ্রোচ টু ইমপ্রুভ ইউর লিসনিং স্কিল, ঠিক আছে? তো ট্রান্সক্রাইবিং করতে হবে। এছাড়া কোশ্চেন বাই কোশ্চেনের যে টেকনিক্স গুলা আছে, এগুলা তো বলবোই আমি। এরপরে হচ্ছে উম, এখানে কিছু ট্রিক্স আছে যে আহ, আপনাকে 1-1.5 মিনিট অ্যান্সার দিচ্ছে না। এখানের কয়েকটা জিনিস। এক- আপনি হচ্ছে যে 1-1.5 মিনিট হচ্ছে যে আপনাকে অডিওতে অ্যান্সার দিচ্ছে না। এরপরে সার্টেনলি উইদিন এ মিনিট দে প্রোভাইড থ্রি থ্রি অ্যান্সার। থ্রি অ্যান্সার, এটা একসাথে লিখতে গেলে আরো অ্যান্সার চলে যাবে, ঠিক আছে? সো আপনার কাজ হবে কি, যখন এরকম দীর্ঘ সময় অ্যান্সার দিচ্ছে না, আপনি পরপর তিনটা কোশ্চেন দেখে রাখেন। যদি আপনি সিঙ্গেল একটা কোশ্চেনের জন্য হাঁ করে বসে থাকেন, তাহলে এই দুইটা মিস করবেন। আপনি একসাথে এই তিনটা দেখে ফেলেন, যখন হচ্ছে যে একটু বেশি লং পজ নিচ্ছে, ডেসক্রাইব করতেছে সামথিং, অর্থাৎ আননেসেসারি ডেসক্রিপশন প্রোভাইড করতেছে, তখন একসাথে 2-3টা কোশ্চেন দেখে রাখেন। এবং এই অ্যান্সারটা শোনার সাথে সাথে নোট করেন। কিভাবে নোট করেন? যে স্পেলিংটা পারেন, যে স্পেলিংটা পারেন ওই স্পেলিংটা পুরাটা না লিখে ওইটার প্রথম লেটার এবং শেষ লেটারটা লিখে রাখেন। যেমন বুক শপ, বুক শপ। এখন এই বানানটা লিখতেও তো আপনার টাইম লাগবে। এখন ওই টাইমের মধ্যে হচ্ছে যে আপনি অ্যান্সার চলে যাবে অনেকগুলো, যাইতেই পারে একটা। তো আপনি বিএস লিখে রাখেন কোশ্চেন পেপারে। আপনার কোশ্চেন পেপার তো চেক হবে না, আপনার চেক হবে কি, অ্যান্সার শিট। সো এভাবে হচ্ছে যে আপনি যে স্পেলিং ওয়ার্ড গুলা পারেন ওগুলা হচ্ছে যে কোশ্চেনের উপর নোট রাখেন, যাতে হচ্ছে যে আপনি পরের কোশ্চেনের জন্য টাইম পান, ঠিক আছে?
গ্যাপ, ঠিক আছে, এটা বলছি। কমন ট্র্যাপ হচ্ছে যে এখানে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কি কি হয়, কিভাবে প্যারাফ্রেজ করে? এখানে লিসেনিং এর যে প্যারাফ্রেজিং গুলা হয় সেগুলোর মধ্যে হচ্ছে যে পার্ট ওয়ানের প্যারাফ্রেজিং হচ্ছে যে সাধারণত সিনোনিম প্যারাফ্রেজিং এন্ড অ্যাক্টিভ প্যাসিভ প্যারাফ্রেজিং। ঠিক আছে, এই তিন ধরনের, এই দুই ধরনের প্যারাফ্রেজিং হয়। ঠিক আছে, এরপরে আপনার পার্ট টু থ্রিতে পার্ট 2 and 3-তে এই দুইটা তো থাকে, অ্যাক্টিভ প্যাসিভ এন্ড সিনোনিম, এর সাথে আর একটা যোগ হয়, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার রিঅ্যারেঞ্জিং প্যারাফ্রেজিং। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ আপনার কোশ্চেন পেপারে যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের রিফর্ম ওরা অডিওতে বলে। ঠিক আছে, সো আপনাকে এখানে এই পার্ট 3 and 2 এর জন্য এই যে সিনোনিম, অ্যাক্টিভ প্যাসিভ এন্ড সেন্টেন্স স্ট্রাকচার আর ওয়ার্ড ডেফিনেশন, অর্থাৎ কখনো কখনো ওয়ার্ডকে ডেসক্রাইব করে দেয়, এই কয়েকটা প্যারাফ্রেজিং এখানে থাকে। এই পার্ট 3 পর্যন্ত। পার্ট 4-এ প্যারাফ্রেজিং হয় হচ্ছে আপনার যে আপনার এগুলা সবগুলা একসাথে কম্বাইন করে পার্ট 4-এ প্যারাফ্রেজিং হয়। ঠিক আছে, পার্ট 4-এ এই সবগুলার প্যারাফ্রেজিং হয়। এটা হচ্ছে প্যারাফ্রেজিং, অর্থাৎ কোশ্চেন যেভাবে আছে আপনাকে সেম ওয়েতে অ্যান্সার দিবে না। আপনার পার্ট 1 and 4, স্পেশালি পার্ট 4-এ প্লুরাল অ্যান্সার আসে। সো যখন পার্ট 4 আপনি করবেন তখন ব্রেনে একটা ক্লিক করবেন, কিভাবে হাত দিয়ে একটা জাতা দেবেন যে একটা সুইচ অন করে নিলাম, এখন আমি অ্যাটলিস্ট দুইটা প্লুরাল নাম্বার শুনতে পারবো, এগুলা ইফেক্টিভ। ঠিক আছে, আপনি ব্রেনকে অ্যালার্ট করে দেবেন যে এই সেকশনে প্লুরাল নাম্বার আমি শুনবো। তখন আপনি যখন প্লুরাল নাম্বার আসবে তখন সত্যি সত্যি আপনি এটা ধরতে পারবেন। এরকম ট্রাই করে দেখেন যে আপনার এটা কাজে দিচ্ছে। অর্থাৎ গ্যাপ ফিলিং এর যে কোশ্চেন, এখানে প্লুরাল নাম্বার থাকবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে অ্যান্সার গেস করা। কিভাবে অ্যান্সার গেস করতে হবে, এটা হচ্ছে যে কোশ্চেন যখন দেখাবো তখন বুঝবেন যে অ্যান্সার গুলা কিভাবে আর্লি, অর্থাৎ কোশ্চেন শুরু হওয়ার আগেই আপনি গেস করে ফেলতে পারবেন যে এখানে এই অ্যান্সার হবে, এখানে এই অ্যান্সার হবে। এই টেকনিক গুলা প্রত্যেকটা কোশ্চেনের জন্য বলে দিব যে এইভাবে হচ্ছে যে অ্যান্সার আপনি গেস করবেন, এবং আপনি যে অ্যান্সার গেস করবেন ওই টাইপের অ্যান্সারই আপনি ধরতে পারবেন। তবে এই গেস করার টেকনিকটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। One more thing to remind you is during your speaking module, you have to calm, because here you have to do multitasking job. Multitasking job refers or means এখানে আপনি একই সাথে কোশ্চেন পড়বেন, একই সাথে অডিও শুনবেন, এন্ড সেম টাইমে আপনাকে হাত দিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে কতগুলা মাল্টিটাস্কিং আছে, তিনটা কাজ একই সাথে করা লাগতেছে। সো এই জন্য হচ্ছে যে আপনাকে শান্ত থাকতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। এখানে যদি হচ্ছে যে এক দুইটা কোশ্চেন মিসও যায় তাও প্যানিকড হওয়া যাবে না। এক্সাম হলে কিছু কোশ্চেন থাকবে, দুই একটা কোশ্চেন আপনার টাইম কিল করার জন্য দিয়াই হয়, যে এর এক্সাম প্রপার টেকনিক বা স্ট্র্যাটেজি মেনটেন করে কিনা। এরকম যদি হয় যে একটা দুইটা কোশ্চেন ছুটে গেছে, ওইটা নিয়ে
মন খারাপ করার কিছু নাই, যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। যে চলে গেছে তার জন্য এখন আপনার ক্যারিয়ার নষ্ট করতে পারবেন না। এখন ক্যারিয়ার মিন্স হচ্ছে যে যেটা ছুটে গেছে ওটা ছুটে চলে গেছে, ওকে যাইতে দেন। কিন্তু ওর জন্য বাকি যে কোশ্চেন গুলো আছে ওইটা হারাবেন না, ঠিক আছে? প্রেজেন্ট ইজ ইম্পর্টেন্ট, পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ যে চলে গেছে ওকে চলে যাইতে দেন। পরে আপনি যখন এস্টাবলিশড হবেন তখন ধরে শেষে দেবেন, ঠিক আছে? এখন এই শেষে দেয়া মানে হচ্ছে কি, আপনার এই যে যে অ্যান্সার করা হয়ে গেছে বাকিগুলা, দেন এই যে 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 দুইটা চলে গেছিল ওকে আবার টাইনে ধরেন, এরপরে গলা পাড়ায় ধরেন। গলা পাড়ায় ধরবেন কিভাবে? গলা পাড়ায় ধরবেন হচ্ছে যে সেন্টেন্সে প্রেডিক্ট করে অ্যান্সার বসাই দিয়ে আসবেন, ফাঁকা রাখে রেখে আসা যাবে না। এখন এখানে গলা পাড়ায় ধরার টেকনিক আমি দেখাবো যে এখানে কিভাবে গলা পাড়ায় ধরতে হয়, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে যে আপনার নাম্বার। আপনি প্রেডিক্ট করতেছেন একটা কোশ্চেনে নাম্বার বলবে, এটা অনেকেই প্রেডিক্ট করতে পারে, সবাই প্রেডিক্ট করতে পারবে যে এখানে একটা নাম্বার আছে, একটা টাকার সাইন আছে। ঠিক আছে, টাকার সাইন আছে মিন্স হচ্ছে যে এই গ্যাপে নাম্বার বসবে, ঠিক আছে? এরকম অনেক, লাইক টেবিল, টেবিলের যে কোশ্চেন ওখানে নাম্বার থাকেই। এখন এই নাম্বারটা আপনি প্রেডিক্ট করতেছেন যে এটা এখানে নাম্বার আসবে, আপনাকে এখানে তখন একটা নাম্বার বলবে না, এখানে অ্যাটলিস্ট 3 নাম্বার বলবে, ঠিক আছে? 3টা নাম্বার বলবে। সো আপনাকে ধরতে হবে যে কোনটা আপনার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আপনি প্রেডিক্ট করতে পারছেন যে এখানে একটা নাম্বার, এখন একটা নাম্বার শুনেই অ্যান্সার নিবেন না, ক্লিয়ারলি শুনবেন কোন অ্যান্সারটা কোন নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এখানে একাধিক নাম্বার প্রনাউন্স করে, এবং যদি কোনো টাইম বলে অবশ্যই সেটা ফ্র্যাকশনে বলবে, বা নাম্বার অধিকাংশ সময় সেন্ট অর্থাৎ ফ্র্যাকশনে গিয়ে বলে। সো নাম্বারের সময় কেয়ারফুল থাকবেন, এবং আমাদের যখন কোনো নাম্বার নোট ডাউন করতে বলে, অ্যাড্রেস, ফোন নাম্বার, তখন এই নাম্বারগুলা পেয়ারে পেয়ারে বলে, অর্থাৎ জোড়ায় জোড়ায় বলে, 246 392, এভাবে পেয়ারে পেয়ারে বলে, ঠিক আছে? আপনাকে সিঙ্গেল ডিজিট বলবে না এরা, যে সিঙ্গেল ডিজিটে নাম্বার বলবে না। সো আপনাকে আহ, মাথায় রাখতে হবে যে নাম্বার আসলে, আমি এখানে প্রেডিক্ট করছি নাম্বার, তাহলে আমার এখানে একাধিক নাম্বার থাকতে পারে, এবং হচ্ছে এখানে ফ্র্যাকশনে নাম্বারটা থাকতে পারে। ইমপ্রুভ করার জন্য আগে প্রচুর টেকনিক দিছি। এই যে এখানে কিছু ডিরেকশন রিলেটেড প্রিপোজিশন, বা এগুলাকে প্রিপোজিশন বলা যায় না, এটাকে হচ্ছে যে কোহ্যাসিভ ডিভাইসেসও বলা যায়, যেগুলা হচ্ছে যে গঠিত প্রিপোজিশন, আদার ওয়ার্ড এন্ড অ্যাডভার্ব, এগুলা সমন্বয়ে গঠিত। এই যে এখানে দেখেন 28টা ওয়ার্ড আর কিছু ওয়ার্ড আমি হচ্ছে দিব, এটা হচ্ছে ম্যাপের জন্য। এই ওয়ার্ডগুলা যখন হচ্ছে যে আপনি শিখবেন তখন হচ্ছে যে আপনার ম্যাপের কোশ্চেন গুলা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। ম্যাপের কোশ্চেন জাস্ট হচ্ছে যে আপনার এই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। এই ওয়ার্ডগুলা যে প্রপারলি ধরতে পারে এই ওয়ার্ডগুলাই আপনাকে অডিওতে বলবে, এই ওয়ার্ডের বাইরে বলবে না। এখানে আমি আহ, মোট 48টা ওয়ার্ড দেব এই ম্যাপ রিলেটেড কোশ্চেনের জন্য। ওই 48টা ওয়ার্ডই হচ্ছে যে আপনার অডিওতে বলবে, ওর বাইরে কোনো অডিও হবে না, ঠিক আছে? ওয়ার্ড বলবে না। এবং এই ওয়ার্ডগুলো আপনার একটা একই সাথে আহ দুইটা জায়গায় কাজে লাগবে, লিসেনিং এর ম্যাপ সলভ করার জন্য, এবং রাইটিং টাস্ক ওয়ানের ম্যাপ, ম্যাপের যে রিপোর্টটা লেখা লাগে ওখানেও এই টাইপের ওয়ার্ডগুলো আপনার নিজের ব্যবহার করা লাগবে। সো এই ডিরেকশন রিলেটেড ওয়ার্ডগুলা শিখে নিতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে